হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, ঠাকুরের কৃপায়। আজকে ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর। কাল রাতে খুব ভালোভাবে বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। আজকে এখনও পর্যন্ত কিন্তু রোদ্দুর ওঠেনি। সকালবেলা উঠে আগে আমি সমস্ত গাছে জল দিয়ে তারপরে বাইরের ব্যালকনিটা ধুয়ে দিলাম, চৌকাঠগুলো ভালো করে ধুয়ে দিলাম, আর বডিটাও একটু ধুয়ে দিলাম, যেহেতু এটা থেকে আমি পার্সেল নিয়ে থাকি আর ধুলো পড়ে সেই কারণে একদম বাইরেটা ধুয়ে নিলাম। এখনও কেউ ওঠেনি সেরকম, সকালবেলা এখন 6:10-15 হবে। এখন ব্যালকনিতে এসেছি, এখন বাজে 7:30। ঘরের কিছু কাজ সারার পরে ভেতরের ব্যালকনিটাতে আসলাম। বাইরের ব্যালকনিতে খুব ভালো করে জল দিয়ে দিয়েছিলাম গাছে আমি। আর এই আকন্দ গাছের ফলটা আমি তুলে রাখলাম, এই বীজ থেকে না আমি আবার গাছ করব সেই কারণে। কারণ এই আকন্দ গাছের বীজ থেকে যদি গাছ একটা চারা তৈরি হয় না, ভীষণ আনন্দ হবে সত্যি কথা বলতে। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো এই বীজটা থেকে গাছও করা যাক। সকালবেলা এসে গাছেদের সাথে কথা বলতে বলতে দেখলাম গাছে প্রচুর পরিমাণে পোকা হয়েছে। এর আগেও আমি অনেকবার ওষুধ দিয়েছি, তবে কিন্তু গাছে কোনো কাজ হয়নি। আসলে না, এই বর্ষাকালটাতে ভীষণভাবে গাছেতে পোকাদের আক্রমণ হয়। বিশেষ করে মিলিবাগগুলো ভীষণ পরিমাণে ভরে যায় সারা গাছেতে। আর খারাপও লাগে, গাছগুলো যতবারই আমি শাওয়ার দিয়ে ওগুলোকে পোকাগুলোকে ছাড়িয়ে দিই আবার এসে বসে পড়ে। যতই ওষুধ দিই না কেন একটু না একটু ঠিক থেকে যায়। একভাবে যে একদম যে নির্মূল হবে সেটা কিন্তু হয় না। আমার কুললঙ্কা গাছে চলো তোমাদেরকে দেখায় কত লঙ্কা হয়েছে। তুলে খাওয়ার না সময় হয় না, এটা সত্যি কথা। কেনা লঙ্কায় খাওয়া হয়ে যায়, আর গাছ থেকে তুলবো আবার খাবো এটা আর মনেই থাকে না। কখনো কখনো গাছের মধ্যেই গাছের লঙ্কা পেকে যায়, তখন যখন শুকিয়ে যায় তখন সেটাকে আবার তুলে আমি গাছের গোড়াতেই বীজটাকে ভেঙে ছড়িয়ে দিই, যদি চারা বেরিয়ে যায়। এত লঙ্কার চারা বেরিয়েছে, তাই কোন লঙ্কার চারা বেরিয়েছে, কোন গাছের মানে কোন লঙ্কার চারাগুলো বেরিয়েছে সেটা আমি বুঝতে পারি না। কুল লঙ্কা না নর্মাল লঙ্কা। আসলে না, আমি শুকনো লঙ্কা যেগুলো নিয়ে আসি সেগুলোর বীজগুলোকেও আমি কিন্তু গাছের গোড়ায় ফেলে দিই। যখন লাস্টের একদম বেঁচে থাকে কৌটো, সেটাকে নিয়ে এসে আমি গাছের গোড়ায় ঢেলে দিই। ওখান থেকেও কিন্তু অনেক লঙ্কা হয়। এবার আমার লঙ্কা গাছ ঠিক করা হচ্ছিল না, কারণ ইঁদুরে সমস্ত খেয়ে চলে যাচ্ছিল। সকালবেলা এখন দেখো, এখন এতটাই সকাল যে সকালবেলা গাছেতে এখনও ফুলটা কিন্তু ফোটেনি, এখনও কুঁড়ি হয়ে আছে। একটুখানি পরে রোদ্দুর ওঠার পরে কিন্তু একে একে সমস্ত ফুল ফুটে যাবে। বিশেষ করে এই সাদা ফুলগুলো না একটু লেটে ফোটে। আমার বর কিছুদিন পুজো দিচ্ছিল, তো বুঝতেই পারছিল না যেগুলো ফুল ফুটে গেছে, রোদ্দুর না আসলে ফুল ভালোভাবে ফুটবে না। সকালবেলা আসার পরে আমি এখানে কিছু পাতা পাকা হয়ে গেছিলো, সেগুলো কিনা আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই। তো সেগুলোই ফেলছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ কুড়িটা একদম কুড়ি হয়ে আছে, মনে কেউ বুঝতেই পারবে না যে গাছটার ফুল এখনও ফোটেনি। রোদ্দুর না আসলে না, খুব ভালোভাবে রোদ্দুর না পড়লে ততক্ষণে ফোটে না। অ্যাকচুয়ালি এই বারান্দাটায় রোদ্দুর আসতে আসতে প্রায় 9টা 9:30 বেজে যায়, আর এখন তো 7:30 বাজে সবে। তো সেই জন্য রোদ্দুর সেরকমভাবে আসেনি। জাস্ট মেয়ে স্কুলে বেরোলো, আর আমি এই ব্যালকনিতে এসে একটু গাছগুলোয় জল দিচ্ছিলাম আর একটু দেখছিলাম। সকালে চৌকাঠ ধোয়ার পর একদম ভেতরে ঢুকে যাই, তারপরে মেয়ে টিফিন রেডি করতে হয়, সেই জন্য আমার আর হয় না। সকালে উঠে ফার্স্ট কাজ আমি ওই বাইরের চৌকাঠ ধোয়া আর বাইরের ব্যালকনি ধোয়া, গাছে জল দেওয়াটাই করি। ভেতরের ব্যালকনিটা একটু দেরি করেই দিই। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো ফুল হয়েছে। কুমড়ো গাছটা না আমি নিজে হাতে লাগাইনি, এগুলো বীজ ফেলেছিলাম গাছের গোড়ায়, সেখান থেকে কিন্তু অটোমেটিকলি এই গাছটা হয়েছিল। তারপরে দেখছি হঠাৎ করে বড়ও হচ্ছে, তো আমিও ওকে ওইভাবেই রেখে দিয়েছি। কোথাও ভালো করে যে নেটের ওপর তোলা এই সমস্ত করিনি, কারণ বেশি যত্ন করলে দেখি গাছটা মরে যায়, সেই জন্য আর করিনি। তো দেখলাম ও কবে কবে একটা একটা ফুল দিচ্ছে। এর আগে আমি 2-3বার ফুল তুলেছিলাম, তবে এই ফুলটা না আমি দেখতেই পাচ্ছিলাম না। তো এখন আমি দেখলাম, অনেক সময় ফুল দেখিও না, শুকিয়েও যায়, পরের দিন দেখতে পাই। আজকে আমি করব কুমড়ো আর আলুর তরকারি, যেটা কি না সকালবেলা আমাদের মুড়ি খাওয়া হবে। আর এখানে আমি ভাত কিন্তু উপর করে দিয়েছি, আর মেয়ের যেহেতু টিফিন দিতে হবে আমার সকালবেলা, সেই জন্য আর কি ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। রান্না করতে করতেই তোমাদের সাথে আমি কিছু কথা বলে নিই। রান্না করতে করতে না আমার সকালবেলা আজকে মনটা একটু একটু খারাপ হয়ে গিয়েছিল। কেননা আজকে না, কেন জানি না, বাড়ির সবার কথা ভীষণ মনে পড়ছিল, আর আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। জানো তো, একটা সময় ছিল যে আমি সবাইকে ফোন করে করে খোঁজ নিতাম, সবার কথা জিজ্ঞাসা করতাম, সবাই কেমন আছে জিজ্ঞাসা করতাম, সবার জন্য একটু একটু মন খারাপও করতো। তবে এখন আমি এমন একটা স্টেজে চলে এসেছি যে এখন আর কারোর কথা সেরকমভাবে মনে পড়ে না। তবে আজকে কি জানি সকালবেলা একটু হঠাৎ করে মনে পড়ছিল সবার কথা।
দেখো, সবসময় তো সবাইকে ফোন করা হয় না, সবার লাইফটাই এখন ব্যস্ত হয়ে গেছে, তাই সেই কারণে কাউকে ফোন করে ওঠা হয় না। আর কেউ আমাকেও ফোন করে না, আমাকে যে ফোন করে আমি তার সাথে ব্যাস কথা বলি। দেখো, আমি যদি 10বার ফোন করি, সে যদি আমাকে 2বার ঘুরিয়ে করে, তবে তাকে ফোন করতে ইচ্ছা করবে। যদি আমি সব সময় তাকে ফোন করি, সে কোনো দিনই আমার খোঁজ না নেয়, তাহলে আমার তাকে আর ফোন করতে ইচ্ছা করবে না। তো ঠিক সেরকমই আমি এখন এমন একটা স্টেজে এসে গেছি, এখন কেন জানি না মানুষের ছল ছাতুরি এগুলো সমস্ত কিছু না খুব ভালোভাবে বুঝতে পারি। তবে বুঝেও অনেক সময় আমি প্রতিবাদ করি না, কিছু বলি না, চুপ করে সেই জায়গা থেকে সরে আসি। যখন দেখি মানুষটা আমাকে পছন্দ করে না, তখন আমার মনে হয় সেই মানুষটার ধারে কাছে না থাকাই ভালো। যারা আমাকে ভালোবাসে ঠিক তাদের চারিপাশেই আমি থাকতে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে জীবন দিয়ে ভালোবাসি। আর যারা আমাকে ভালোবাসে না তাদেরকে আমি শত্রুও বানাতে চাই না, কিংবা ঘৃণাও করতে চাই না। সেটা তাদের ভাগ্য যে তারা আমার ভালোবাসা থেকে বঞ্চিত, আমি এটা মনে করি। কারণ আমি এমন একটা মানুষ, আমি সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। কারোর কাছে কোনো রকম স্বার্থ নিয়ে আমি কাউকে ভালোবাসি না, কিংবা কোনো কিছুর আশায় আমি কাউকে ভালোবাসি না। একটা সময় ছিল সবার সাথে কথা বলতে ইচ্ছা করতো, সবার সাথে দেখা করতে ইচ্ছা করতো, সবাইকে নিয়ে থাকতে ভালো লাগতো। এখন আর আমার সেরকম কিছু মনে হয় না, এখন মনে হয় আমি একটু একা একা থাকি, একা থাকতেই ভালো লাগে। আর আস্তে আস্তে জীবনের প্রত্যেকটা এক একটা ধাপ পেরোনোর পরে আমার মনে হয় এই সাকসেসগুলো হয়তো তারা জীবনে পাশে থাকলে হয়তো আমি পারতাম না। আমার এই সাকসেসগুলো শুধুমাত্র তারা দূরে গেছে বলেই আমার জেদটা আমার উপর চেপে বসেছে, তবে আমার এই সাকসেসগুলো আজকে আমি পাচ্ছি। তাই মানুষের থেকে যত তুমি দূরে থাকবে, আমার মনে হয় ততটাই তুমি লাইফে সাকসেসফুল হতে পারবে। যত মানুষকে ঘিরে চারিপাশে থাকবে, আস্তে আস্তে তোমার মনের জেতার ইচ্ছাটা চলে যাবে। কারণ তাদের সাথে সময় নষ্ট করার থেকে আমার মনে হয় নিজের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে তোলা আমার মনে হয় খুব ভালো। এখন আমি ভিডিও সেরকমভাবে দিই না, কারণ আমি সময় পাই না, কারণ আমি আরও কিছু কাজ করি, সেগুলোতে সময় দিতে হয়। একটা মাথা চারিদিকে ঘাঁটতে পারি না, সেই কারণে আমার এখন আর হয় না সেরকমভাবে ভিডিও করা। সকালবেলা চা খাওয়ার পরে আজকে আমি পনিরের তরকারি করব। তো পনিরের তরকারিটা মেয়েকে স্কুলে দেবো না, তো আমি ভাবলাম কি যে করে রেখে দিই, যদি ওকে টাইমে হয়ে যায় তাহলে ওকে দিতে পারিও, আবার নাও দিতে পারি, কোনো ঠিক নেই। সকালবেলা আমি আজকে না দুধ চা খেয়েছিলাম অনেক দিন পর। আমরা না দুধ চা এখন আর খাই না সেরকম, কারণ সবারই অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়, সে কারণে আমরা আর কেউ দুধ চাটা খাই না, খুব একটা বেশি খাই না। আমরা বিশেষ করে আমরা এখন সকালবেলাটা গ্রিন টি খাই, না হলে র চা যেটা আমাদের বাঙালিদের বলে, তো সেটাই আমরা এখন খাই। তাও সেটা গুড় দিয়ে খাই। এখন সুগার ফ্রিটাও ইউজ করি না, কারণ আমার মনে হয় সুগার ফ্রিতে বেশি পরিমাণে চিনির ভাগটা, মিষ্টিটা বেশি থাকে। গুড়ে কিন্তু সেটা কোনো ক্ষতি করে না। এটা না আমার মেয়ের যে টিচার ছিল উনি বলেছিলেন যে সুগার ফ্রি খেও না, গুড় দিয়ে খাও। তো আমরা এখন গুড় দিয়েই চাটা খাচ্ছি, সুগার ফ্রিটা আর খাই না এখন। চিনিটাও আমরা খাই না, চিনিটাকে খুব অ্যাভয়েড করি। আজকে পনির দিয়ে আর মটর দিয়ে আমি আজকে পনিরের তরকারি করছিলাম, ফুলকপি, পনির আর মটর দিয়ে। তো এই তরকারিটা একদম সিম্পলভাবে করছিলাম, নিরামিষ সেহেতু এভাবেই তরকারিটা আজকে আমি করে ফেললাম। তরকারিটার কালারটা দেখে মনে হবে ভীষণ সুন্দর হয়েছে, জানি না কেমন হবে, তবে আজকে না তরকারিটাতে আমি একটু নুন দিয়ে ফেলেছিলাম। একটু নুন বুঝতে পারিনি, নুনের আসলে চামচটা ধুয়েছিলাম কালকে, আর অন্য সেই চামচটার ওখানে রাখতে ভুলে গেছি। অন্য চামচ দিয়ে যেহেতু করেছিলাম, তো সামান্য একটু নুন বেশি হয়ে গিয়েছিলো। তাহলে সেরকম কিছু সমস্যা হয়নি, খাওয়া গেছে, খাওয়ার সময় সেটা আর অসুবিধা হয়নি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানিও। আজকে না জগন্নাথের পুজো, সেই জন্য আমরা আজকে পনির করেছিলাম নিরামিষে। চলো, ঠাকুরকে পুজো দিতে দিতে তোমাদের আরেকটু কথা বলি। এই জগন্নাথটা আমি নিয়ে এসেছিলাম পুরী থেকে। গেল বছর যখন আমি পুরী গিয়েছিলাম তখন কিন্তু নিয়ে এসেছিলাম। আর এই যে গামলাটা দেখছো, আমার শ্বশুর শাশুড়ি সবাই পুরী বেড়াতে গিয়েছিল, তখন আমাদের জন্য এটা নিয়ে এসেছিলো। আমার এইরকম পুরীর বাসনপত্র আমি কিন্তু নিজে কিনে বাড়ির জন্য কোনোটাই নিয়ে আসিনি, খালি শুধুমাত্র একটা চালের কৌটো আমি নিয়ে এসেছিলাম। আর এই যে যত বাসনপত্র দেখছো, সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়ি মাই আমাকে দিয়েছেন। যতবার উনি গেছেন ততবার। এর আগে আমাকে একটা ঘন্টা আর একটা ছোট্ট রেকাপি দিয়েছিল সেখানে বৃন্দাবন থেকে। সেটা আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িওলি একবার আমার কাছে চেয়েছিল ঘন্টাটা। চাওয়ার পরে আমি ওনাকে দিয়েছিলাম। তারপরে উনি আমাকে দেননি, আসন আর ঘন্টা দিয়েছিলাম ওনাকে আমি। তো উনি আমাকে আসনটা ফেরত দিয়েছিল, ঘন্টাটা উনি ফেরত দিতে ভুলে গিয়েছিলেন। তারপরে আমি 3-4 দিনের মধ্যে কলকাতা চলে গেছিলাম কোনো একটা কারণে। তারপরে আসার পরে ওনার কাছে চাইতে উনি আমাকে পুরো পরিষ্কার মুখের ওপর বলে দিয়েছিলেন যে আমি তো তোমাকে দিয়ে দিয়েছিলাম, আমার কাছে তো নেই।
এই ছিল আজকের গল্প। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে যেও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।